বন্ধুরা, আজ আমি দ্বিতীয় চন্দ্রগুপ্তের কৃতিত্ব নিয়ে আলোচনা করব। তাহলে চলো আলোচনাটা শুরু করি। গুপ্ত বংশে যে কয়েকজন শ্রেষ্ঠ রাজা গুপ্ত সাম্রাজ্যের স্থাপন, বিস্তার ও সংগঠনের জন্য কাজ করে গেছেন, তাদের মধ্যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত অন্যতম। সমুদ্রগুপ্তকে যদি গুপ্ত সাম্রাজ্যের বিস্তারকর্তা বলা যায়, তবে দ্বিতীয় চন্দ্রগুপ্তকে এই সাম্রাজ্যের সংগঠক বলা চলে। সাম্রাজ্য স্থাপন করা যেমন কঠিন কাজ, সাম্রাজ্যকে স্থায়ী করার জন্য সংগঠন করাও সেরূপ কঠিন কাজ। সেদিক থেকে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্তের কাজের পরিপূরক কাজ করেন। বিজেতা হিসাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার পিতার গৌরবকে ম্লান করতে পারেননি। ডক্টর গয়াল দ্বিতীয় চন্দ্রগুপ্তের সমালোচনা করে বলেছেন, তিনি মাত্র কয়েকজন দুর্বল হীনবল রাজাকে পরাস্ত করে তার কাজ সমাপ্ত করেন। পিতার আরাধ্য কাজ সম্পূর্ণ করার জন্য তিনি দাক্ষিণাত্যে নতুন করে অভিযান করেননি। তিনি সিন্ধু উপত্যকা জয়ের কোনো চেষ্টা করেননি। সমুদ্রগুপ্ত তার প্রত্যক্ষ শাসিত অঞ্চলের চারদিকে সামন্ত রাজ্যের যে বলয় স্থাপন করেন, দ্বিতীয় চন্দ্রগুপ্ত মোটামুটি তাই অক্ষুণ্ণ রাখেন। তিনি কেবলমাত্র পশ্চিম ভারতের শক ক্ষত্রপদের পরাস্ত করে সাম্রাজ্য সীমা কিছুটা বাড়ান। তিনি সিংহ বিক্রম উপাধি নেন। এই উপাধি অর্থবহ ছিল, কারণ গুজরাটের সিংহ সংকুল অঞ্চল জয় করে হয়তো তিনি এই উপাধি নেন। কোনো কোনো পণ্ডিত বলেন যে এ সময় শক শক্তি এতই হীনবল হয়েছিল যে দ্বিতীয় চন্দ্রগুপ্তকে এজন্য বেশি আয়াস করতে হয়নি। মোট কথা, সমর বিশারদ ও বিজেতা হিসাবে এককালে তাকে যে শ্রেষ্ঠত্ব দেয়া হতো, এখন গবেষকরা তাতে আপত্তি করেছেন। ডক্টর গয়াল বলেছেন যে রোমান বাণিজ্য হতে ও দক্ষিণ ভারত হতে আনীত সম্পদ দ্বিতীয় চন্দ্রগুপ্ত ভোগ করেছিলেন। তার ফলে তার ক্ষাত্রশক্তি স্তিমিত হয়ে যায়। তিনি বৈষ্ণব ধর্ম গ্রহণ করে অনেকটা ক্ষমা ও প্রসাদ গুণের চর্চায় মন দেন। উত্তর পশ্চিমে দৃঢ়ভাবে গুপ্ত শাসন প্রসার ও গঠন না করে তিনি যে ভুল করেন, তার ফলে পরবর্তীকালে হুনরা ভারতে সহজে ঢুকে পড়ে। সমুদ্রগুপ্ত শাস্ত্র ও শস্ত্র উভয় বিদ্যার চর্চা করে যে তেজদীপ্ত শাসন স্থাপন করেন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলের ঐশ্বর্য ও বিলাসে তার কার্যকারিতা কমে যায়। এ যুগের অভিজাতরাও হয়ে ওঠেন বিলাসী। তারা অভিনয় কলা, নৃত্যকলা প্রভৃতির রসসাধনে ব্যাপৃত থাকেন, কিন্তু সমরবিদ্যা ও রাষ্ট্রনীতির চিন্তা তাদের মন থেকে অনেকটা দূরে সরে যায়। এ যুগের কবি কালিদাস তাই তার নাটকে বিলাসবহুলতার স্বপ্নজাল ছড়িয়ে দিয়েছেন। ইন্দুমতী স্বয়ম্বর সভার বর্ণনায় অথবা রঘুর পাদবন্দনার বর্ণনায় কবি খুব বেশি অতিশয়োক্তি করেননি। দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে ডক্টর মজুমদার মন্তব্য করেছেন যে তিনি তার পুত্রের জন্য যে শান্তিপূর্ণ সুসংগঠিত সাম্রাজ্য রেখে যান, তা নিশ্চয়ই চন্দ্রগুপ্তের বিরাট সামরিক প্রতিভা, যোগ্য রাষ্ট্র পরিচালনা ও অসাধারণ ব্যক্তিত্বের পরিচয় দেয়। একথা সত্য যে সমুদ্রগুপ্তের কাছে যে উত্তরাধিকার পান, দ্বিতীয় চন্দ্রগুপ্ত তা অক্ষুণ্ণ রাখেন। তিনি এই সাম্রাজ্যের উপযুক্ত শাসন ব্যবস্থা গঠন করেন, কিন্তু এর বেশি তিনি কিছু করেননি। ইতিহাস তাকে যে সুযোগ দিয়েছিল, তার পূর্ণ সদ্ব্যবহার তিনি করেননি।
ভারতের অভ্যন্তরে গুপ্ত সম্রাটদের কোনো বড় প্রতিদ্বন্দ্বী ছিল না, কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার পিতার কাছ থেকে পাওয়া সীমান্ত নিয়েই মোটামুটি সন্তুষ্ট থাকেন। এই সীমান্ত বাড়াবার কোনো চেষ্টা তিনি করেননি। একমাত্র শক রাজ্য জয় ছাড়া তার প্রকৃত সাফল্য তেমন কিছু ছিল না। যা মেহরৌলি লিপির বিবরণকে সত্য বলে গ্রহণ করা হয়, তবে ডক্টর গয়ালের মতে বল্লিক দেশ বা নিম্ন সিন্ধু জয়ের কৃতিত্ব সমুদ্রগুপ্তেরই প্রাপ্য, দ্বিতীয় চন্দ্রগুপ্তের নয়। কারণ এখানে চন্দ্র কোনো নাম হিসাবে নয়, বিশেষণ হিসাবে ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় প্রজারা সুখে শান্তিতে ছিল, একথা ফাহিয়েনের বিবরণ থেকে সমর্থিত হচ্ছে। চুরি ডাকাতি প্রায় অজ্ঞাত ছিল। তবে চন্দ্রগুপ্তের বর্ণাশ্রম ধর্মাশ্রিত শাসন ব্যবস্থায় জাতিভেদ প্রথার তীব্রতা ছিল। ফাহিয়েন বলেছেন যে চণ্ডাল প্রভৃতি পঞ্চম সম্প্রদায়কে গ্রাম বা শহরের বাইরে বাস করতে হতো। মধ্যযুগের মতো গুপ্ত পুলিশের দাপট গুপ্তযুগে ছিল না। সমাজে ব্যক্তি স্বাধীনতা অনেকটা ছিল, লোকে যেখানে খুশি যেতে পারত। চন্দ্রগুপ্ত ছিলেন ধর্ম সহিষ্ণুতা নীতির অনুরাগী। তিনি নিজে বৈষ্ণব ধর্মের অনুরাগী ছিলেন। তার আমলে বৌদ্ধ ধর্মেরও প্রসার ঘটেছিল। তার অন্যতম সেনাপতি আম্রকর্দব ছিলেন বৌদ্ধ। দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার পিতার মতো মধ্যযুগের আধার ছিলেন কিনা তা সঠিক জানা যায় না। যদি মেহরৌলির লৌহলিপি তারই হয়, তবে তার দেহ সৌন্দর্য ছিল বলা চলে। তার একটি মুদ্রায় রূপ কৃতি অভিধা ব্যবহার করা হয়েছে। অনেকের মতে এর দ্বারা তার দেহ সৌন্দর্যের কথা বোঝানো হচ্ছে। তবে ভারতীয় প্রথা অনুসারে পুরুষের দেহ সৌন্দর্যের জন্য প্রকাশ নিম্নরুচির পরিচয় বলে অনেকে মনে করেন। তাছাড়া দেবী চন্দ্রগুপ্তম নাটকের বর্ণনা অনুসারে তিনি তার জ্যেষ্ঠ ভ্রাতাকে হত্যা করে তার পত্নীকে বিবাহ করেন। ডক্টর মজুমদার এই কাজকে রুচিবিরুদ্ধ মনে করে বিশ্বাসের অযোগ্য বলেছেন, কিন্তু অনেক পণ্ডিত এই ঘটনা সত্য বলে মনে করেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের মুদ্রায় একই আসনে বসা রাজা রানীর মূর্তি দ্বিতীয় চন্দ্রগুপ্তের নৈতিক সম্মান ও উন্নত রুচির পরিচয় দেয় না বলে অনেকে মনে করেন। তবে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সপক্ষে বলা চলে যে তার সিংহ চিহ্নিত মুদ্রা তার গুজরাট জয়ের সাক্ষ্য দিচ্ছে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলেই গুপ্ত রেনেসাঁস বা বিখ্যাত গুপ্ত সভ্যতার সূচনা হয়। সম্ভবত অমর কবি কালিদাস ছিলেন তার সমকালীন। কিংবদন্তির নবরত্নের কয়েকজন রত্ন বা বিদ্বান তার রাজসভায় ছিলেন। গুপ্তযুগে সাহিত্য শিল্প ভাস্কর্য সকল ক্ষেত্রে যে আশ্চর্য সৃজনী প্রতিভা বিকশিত হয়, তার পশ্চাতে দ্বিতীয় চন্দ্রগুপ্তের অবদান নিশ্চয়ই ছিল। রমিলা থাপারের মতে গুপ্তযুগের সভ্যতা ছিল সমাজের উপরতলার লোকের জন্য সৃষ্ট। সমাজের অধঃপতিত নিম্ন শ্রেণীর লোকেদের সঙ্গে এর সম্পর্ক তেমন ছিল না বলা চলে। সংস্কৃত ভাষা ছিল শিক্ষিত উচ্চ শ্রেণীর ভাষা, লোকের মুখের ভাষা ছিল প্রাকৃত। গুপ্তরা এই ভাষা পরিহার করেন। তবে যে কোনো রেনেসাঁসের ক্ষেত্রেই সমাজের একটি বিশেষ শ্রেণীর মধ্যে তার বিকাশ ঘটে। গুপ্ত রেনেসাঁসের ক্ষেত্রে তাই ঘটেছিল। এই জন্য দ্বিতীয় চন্দ্রগুপ্তকে দায়ী করা যায় না। দ্বিতীয় চন্দ্রগুপ্তকে অনেকে কিংবদন্তির বিক্রমাদিত্য বলে বর্ণনা করেন,
কিংবদন্তির বিক্রমাদিত্যের উপাধি ছিল শকারি এবং তার রাজসভায় নবরত্ন ছিল। যেহেতু দ্বিতীয় চন্দ্রগুপ্ত শক রাজাকে পরাস্ত করেন এবং যেহেতু কালিদাস তার সময় জীবিত ছিলেন, এজন্য অনেকে বলেন যে পরে তাকে নিয়ে যে কিংবদন্তি গড়ে ওঠে তা থেকে বিক্রমাদিত্যের কাহিনী বা কিংবদন্তির সৃষ্টি হয়। এই মতের দুর্বলতা হচ্ছে যে এক, কিংবদন্তির জন্য বিক্রমাদিত্যের রাজধানী ছিল উজ্জয়িনী এবং দ্বিতীয় চন্দ্রগুপ্ত থাকতেন পাটলিপুত্রে। এখন কোনো গবেষক মনে করেন যে গুপ্ত বংশের রাজধানী প্রয়াগ বা এলাহাবাদের কাছাকাছি স্থানে ছিল, পাটলিপুত্রে ছিল না, কারণ গুপ্ত সম্রাটদের আদি যুগের স্বর্ণমুদ্রা, প্রথম চন্দ্রগুপ্তের স্বর্ণমুদ্রা এখানে পাওয়া যায়নি। দুই, হিউয়েন সাং গুপ্ত যুগের কিছু পরে ভারতে আসেন, তখন পাটলিপুত্র ধ্বংসস্তূপে ও জঙ্গলে আকীর্ণ ছিল। তিন, পণ্ডিত পরমাত্ম অযোধ্যাকে গুপ্ত সম্রাট স্কন্দগুপ্তের বাসস্থান বলেছেন। চার, উদয়গিরি লিপিতে দ্বিতীয় চন্দ্রগুপ্তের মন্ত্রী বীরসেন নিজেকে পাটলিপুত্রের অধিবাসী বা পাটলিপুত্রে বলেছেন। রাজধানীর অধিবাসী হলে তিনি সে কথা বলতেন। যাই হোক, শকারি বিক্রমাদিত্যের রাজধানী উজ্জয়িনী, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী ছিল না। পাঁচ, নবরত্নের সকল রত্ন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় জীবিত ছিলেন না। এদের মধ্যে মাত্র কয়েকজন ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সমকালীন। ছয়, বিক্রমাদিত্য বিক্রম সম্বত প্রবর্তন করেন, দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোনো সম্বত প্রবর্তন করেননি। সাত, কালিদাস সম্ভবত সমুদ্রগুপ্তের রাজত্বের শেষ দিকে ও দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে জীবিত ছিলেন, কিন্তু নবরত্নের অন্যতম রত্ন বরাহমিহির তার সমকালীন ছিলেন না। কালিদাসের রঘুবংশ মহাকাব্যে রঘুর দিগ্বিজয়ের কাহিনী স্বর্গত পণ্ডিত অশোক শাস্ত্রীর মতে ছিল আসলে সমুদ্রগুপ্তের ও দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজ্যজয়ের বর্ণনা। যেহেতু রঘুবংশে শক যুদ্ধের কথা নেই, সেহেতু এই মহাকাব্য শক যুদ্ধের আগে 400 খ্রিস্টাব্দে রচিত হয় বলে মনে করা হয়। যাই হোক, বিক্রমাদিত্যের কিংবদন্তি জনমানসে পরবর্তী যুগে একাধারে সমুদ্রগুপ্তের দিগ্বিজয়, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সংস্কৃতি প্রয়াস ও স্কন্দগুপ্তের হুন বিজয়কে মিশ্রিত করে গড়ে ওঠে বলে মনে করা হয়।